প্রত্যেক দিন আমার এ সময়ের মধ্যে অনেক কাজ হয়ে যায়। আজকে কিন্তু আর ইচ্ছে করছিল না, তাই অনেকটা লেটেই তোমাদের সামনে আসলাম। তবে ঘুমিয়েছিলাম না, কিন্তু উঠে গেছি অনেকক্ষণ আগে। এখানের দরজাটা কিন্তু আমি খুলিনি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালো। জানো তো, কাল মানে রাতেরবেলা মেয়ের জ্বর এসছে। তবে কাল নয়, জ্বরটা তো মেয়ের 3-4 দিন ধরেই কিন্তু আসছে। দিনের মধ্যে মেয়ে বলছে দুবার তো আমার জ্বর আসছে, একবার হচ্ছে রাতের দিকে আর একবার হচ্ছে সকালবেলা, এই 10টা-11টা মানে যখন ও কলেজ যাবে সেই টাইমে। ওদের তো এখন প্র্যাকটিক্যাল যে এক্সামগুলো হচ্ছে সেটা, তবে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে এক্সামগুলো। আর আজ হচ্ছে রবিবার, তো আজ ওদের পরীক্ষা নেই। তবে মেয়ে কিন্তু প্রথম দিকে আমাকে বলেনি ওর যে জ্বর এসছে। 2 দিন পর কিন্তু ও আমাকে বলছে, মানে ভিডিও কলে যখন আমি ওকে খুব ভালোভাবে দেখলাম, চোখ মুখ একদম উস্কো খুস্কো হয়ে আছে। তো আমি বললাম কী হয়েছে তোর, তুই কি স্নান করিস নি, তোর শরীর এরকম লাগছে কেন দেখে। তখন মেয়ে বলছে যে আমার না জ্বর আসছে। তবে জ্বরটা যে খুব জোরালো জ্বর তা নয়, হালকা একটু মানে আসছে টেম্পারেচার শরীরে। তো ওষুধ খেয়েছে বলছে। আর তার আগে দেখো বন্ধুরা, যে তেজপাতাগুলো যে আমি ধুয়ে দিয়েছিলাম, দেখো কীরকম শুকিয়ে গেছে। মনে হচ্ছে ধোয়া তেজপাতা দেখে মনে হচ্ছে না, একদম মানে দোকান থেকে এই মাত্র কিনে এনেছি। তো আমাকে এক বন্ধু কমেন্টসে অনেক দিন আগে, আমি নাম ভুলে গেছি, সে বলেছিল এরকম ছোটো ছোটো করে কেটে রাখবে, কারণ অনেকগুলো বড় বড় থাকে না। তো এইভাবে দেখো কেটে, কিন্তু আমি তার কথা অনুযায়ী আগে আমি কেটে রাখতাম না, এমনিই রাখতাম। তো এইভাবে কিন্তু আমি ঢুকিয়ে রাখছি, আর সব কটা তেজপাতা কিন্তু এর ভেতরে ঢুকে যাবে, মানে সুন্দর করে গুছিয়ে রাখলে আর কি। যাই হোক, মেয়েকে বলেছি তুই প্যারাসিটামল খা, যদি এরকম ঘন ঘন জ্বর আসে তো মুশকিল না, একটা তো ডাক্তার দেখাতে হবে। ওখানে কাকেই বা দেখাবে। তো মেয়েকে আমি বললাম যে তুই কিন্তু মানে অল টাইমে স্নান করিস না। ও কিন্তু করে, জানো তো বন্ধুরা, আমার কথা কিন্তু শোনে না। আরে দেখো, এটা আগের একটা তেজপাতা ছিল, জায়গাটা ধোয়া পরিষ্কারই। তো আমি আবার ওটাকে ওর মধ্যে রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, মেয়ে কী করে, মেয়ে না কলেজে তো এখন পরীক্ষা চলছে, তো বিকেল হয়ে যায় ওদের পরীক্ষা শেষ হতে হতে। ও তখন বাড়িতে এসে মানে স্নান করে ঘরে এসে। আর ওখানে খুব গরম পড়েছে এখন, এই টাইমটা তো গরম সব জায়গাতেই থাকে। মে জুনটা থাকে, জুলাই থেকে এখন আবার বর্ষা শুরু হয়ে যায়। তো বলে আমি সহ্য করতে পারি না। আমি বললাম ওরকম বেটাইমে মানে এসেই নিশ্চয়ই ঘাম গায়ে তুই স্নানে যাস। তারপরে বলেছে যে ওই কলেজ থেকে বেরিয়ে ও আইসক্রিম খেয়েছে। তো আমার মনে হচ্ছে এই দুটো কারণের জন্যই ওর ঠান্ডাটা লেগে মানে জ্বরটা এসছে। তা বলছে আমাকে আমার ঠান্ডা তো লাগেনি, আমার কাশি হচ্ছে না। আর এখানে দেখেছো পড়লো একটুখানি ওটস, ওটার মধ্যে ঢেলে রাখলাম। তো আমি সাথে সাথে আবার মুছেও নিলাম কিন্তু। আর ওটা কী করেছি বলো তো, দুধ কিন্তু দিয়েছে ওর মধ্যে। তো প্যাকেট থেকে খুললাম, আর একটু প্যাকেটে রয়ে গেছে, তো ওখান থেকেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর ওটস তো অনেক দিন খাই না আমি। তো এই দেখো, ওটসকে দুধের সাথে খেতে আমি খুব ভালোবাসি, আর এর মধ্যে একটু যদি কলা দিতাম তাহলে খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু কলা খাওয়া বারণ বলেছে বলে কলাটা একটু কমই খাচ্ছি, মানে মাঝে সাঝে কখনো সখনো, যখন হাজব্যান্ড এসেছিলো তখন। আর এখানে ঠান্ডা হতে দিলাম, ভীষণ গরম, ওটার মধ্যেই ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কিন্তু ওটা খেয়ে নেব। আর আমার অনেক দিন ধরে ভীষণ ইচ্ছে করছে ডিমের যে অমলেট হয় সেটা করে একটা কারি মানে একটা সবজি মতন রান্না করি, ওটা দিয়ে ভাত খাবো। তো মনে মনে অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আজকে কিন্তু আমি সেটা রান্না করতে চলেও এসেছি। মানে আজকে কিন্তু লেটে আমি কাজে হাত দিচ্ছি। আর রান্না করতে করতে একটুখানি বলি লুনা দিদি ভাইয়ের কথা। ইউকেতে থাকে, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম। তো দিদিভাই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়েছে ইউকেতে দিদিভাই 30 বছর ধরে আছে, আর দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু ডক্টর। আর আমিও এই অমলেটটার ওপর একটু ডক্টরি করলাম, দেখলে ভেঙে গেছিলো, কিন্তু ওটাকে আবার জোড়া লাগিয়ে প্লাস্টার করে দিলাম। তো যাই হোক, দিদিভাইয়ের দুই মেয়েই কিন্তু দিদিভাইয়ের ডক্টর মানে পড়ছে মেডিকেল নিয়ে। আর দিদিভাইও আইটিতে কিন্তু জব করতো। ভীষণ ভালো লাগলো দিদিভাই তোমার সম্পর্কে জানতে পেরে। আর দিদিভাই লাস্টে আমাকে লিখেছে যে তোমার ব্লগ দেখে মনে হয় এখনও ভালো লোকজন জগতে আছে। তো অনেক ভালোবাসা দিদিভাই, সত্যি ভালো লোকজন এখনও জগতে আছে, নাহলে তোমার মতন এত সুন্দর কমেন্টস করতে পারে। অনেক ভালোবাসা দিদিভাই, আমাকে এইভাবে তোমরা তোমাদের পজিটিভ দিয়ে আমাকে অনেক এনার্জি দিও, আমি ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। তো তোমরা আমার সাথেই থেকো, আর আমাকে কিন্তু তুমি সময় পেলেই কমেন্টস করো। অনেক ভালোবাসা তোমার আর তোমার মেয়েদের জন্য রইল। বন্ধুরা, আমি কিন্তু ডিমের ডালনা রান্না করে ফেলেছি। আর এখানে আম ডাল আবার এখন গরম পড়েছে সেই থেকে, মানে চৈতালি জবে থেকে বললো আমি চালিয়েই যাচ্ছি, কিন্তু চৈতালি জানেমান তোমার আর কিন্তু কোনো খবর নেই। তুমি কিন্তু একটু আমাকে একটু নজর দিও, মানে আমাকে একটু হাই হ্যালো করে বলো যে আছি আমি। আমি কিন্তু মিস করছি তোমাকে।
আর তারপর দেখো বন্ধুরা চলে আসলাম আমি আমার নিজের কাজে, নিজের ঘরকে নিজের হাতে পরিষ্কার রাখি বলে ঘর বাড়ি পরিষ্কার থাকে। অনেক জিনিসপত্র কিন্তু নেই আমার, দেখো ফাঁকা ফাঁকা খালি খালি জিনিস রাখতে বেশি ভালোবাসি। আর এই কালারটা দেখেছো কেমন টকটক করে না, খুব ধুলো আমি দেখতে পেলাম। তো আমার পক্ষে যতখানি সম্ভব আমি কিন্তু দেখো একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মানে ধুলো বলতে কি ডিপ কালার, তো ডিপ কালারের ওপরে একটা সাদা হালকা ধুলোর আমি দেখতে পেয়েছি আস্তরণ। যাই হোক পরিষ্কার করে দিচ্ছি, অনেকদিন পর আবার এগুলো নাড়া দিয়েছি। এগুলো মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হয়। আর বন্ধুরা আমার হাজব্যান্ডের যে চোখের সমস্যাটা তোমাদেরকে বলেছি আগের দিন, যে মেডিসিন খাচ্ছে দিচ্ছে, উপকার কিন্তু তেমনভাবে পাচ্ছে না। আর আমাকে এটা শুনে কিন্তু স্বপ্না বলেছে যে মেডিসিন খেলে একটুখানি উপকার, মানে একটু আস্তে আস্তে কাজ হবে, হয়তো কিছুদিন পরে বোঝা যাবে। তো যাই হোক সেই আশাতে আছি। আর আমিও তো অনেকটা জানি না, মানে অনেক কিছু তোমাদের থেকেও কিন্তু আমি শিখি, আর স্বপ্নার থেকেও আমি শিখছি, জানো তো অনেক কিছু ও আমাকে যে বলছে এই সমস্ত বিষয়ে কিন্তু আমার জানাই ছিল না। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি এত আমার হাজব্যান্ডের এই চোখ নিয়ে নিয়ে মানে ভাবি না, তা বলছি জানো তো এই ভাবতে ভাবতে আমি কি করেছি। আমি কাল রাতেবেলা না অনেকটা রাতে মানে ঘুমিয়েছি, কিছুতেই ঘুম আসছিল না। মানে বলতে গেলে ভোরবেলার দিকটাতে আসলে ডিপ ঘুমটা আমার হয়েছে। তো তোমরা দেখলে না আজকে আমি অনেকটা লেটে ব্লগ শুরু করেছি। তো ভোরবেলার দিকে আমি তখন কটা বাজে মনে হয়, এই বাজে 5:45 কি 6টা এরকম দিকে আমি দেখছি যে আমার চোখ দুটো, আমি হঠাৎ করে মানে পেছনে যে আমাদের টিউবওয়েলটা আছে ওখানে আমি গিয়েছি কোনো একটা কাজ করতে। তো হঠাৎ দেখছি আমার দু চোখে অন্ধকার মানে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। তো চোখে জলের ঝাপটা দিচ্ছি আর অনেক চেষ্টা করছি, চোখ মানে চুল করছি, চোখ রগড়াচ্ছি, এরকম করছি, কিন্তু আমার চোখে কালো মানে একটা স্পট টাইপের আমি দেখতে পাচ্ছি। অনেক ঘষাঘষি করার পর মানে হালকা আমি দেখতে পাচ্ছি। প্রথমে বাঁ চোখে সমস্যা হলো, তারপরে ডান চোখে। তো এরকম না আমি ভীষণ ভয় পেয়ে গেছি। তারপরে হঠাৎ করে আমি উঠে বসেছি, মানে গাটা আমার ঝাঁকুনি দিয়ে উঠলো। তো বিছানার মধ্যে উঠে বসেছি, দেখছি যে আমি না স্বপ্ন দেখেছি এটা। তো ভাবতে পেরেছো, মানে আমি এত ভাবছি এই কথাটা নিয়ে, এটা ভাবতে ভাবতে হঠাৎ করে আমি একটা এরকম বাজে স্বপ্ন দেখলাম না, ভীষণই না। তারপর থেকে আর মনটা খারাপ লাগছে যে এরকম একটা স্বপ্ন কেন দেখলাম। যাই হোক মানে মনের ভাবনা থেকেই হয় হয়তো এরকমটা, তার সেটাই আমার হয়েছে, এটাই কিন্তু আমি ভাবছি। তবে সকালবেলার দিকে হয়েছে বলে একটু কিন্তু খারাপ লাগছে আমার মধ্যে। যাই হোক বন্ধুরা আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও আমি তোমাদেরকে বললাম। আর ওদিকে অনন্যাও আমাকে বলেছে যে ওর ছেলের একটা কলেজে কিছু ঘটনা ঘটেছে, যেটা হয়তো মানে আশ্চর্যজনক কোনো বা একটু ভয়ের কোনো কারণ। ও আমাকে অবশ্য বলেছে আমাকে জানাবে যে কী হয়েছে। তো ওই কথাটা শোনার পর থেকে কিন্তু আমি ভাবছি যে কী হতে পারে। আর বন্ধুরা দেখেছো তো এই পাইপটা কেন এখানে থাকে, এটা দিয়ে কিন্তু জল যায়। মানে আমার যে কিচেনে একটা কল আছে সাপ্লাই যে আসে না টাইমের, তার একটা কিন্তু কল লাগানো আছে। তো সেখান থেকে পাইপ দিয়ে বাথরুমে আর দেইনি। আর তোমাদেরকে বলেও ছিলাম এর আগে, বাথরুমে আমি টাইমের কল দিইনি। আর যখন প্রথমে এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমাদের টাইমের জল খুব নোংরা ঘোলা ঘোলা আসতো, সেই কারণে দিনে যে আমার টালি খারাপ হয়ে যাবে। তবে আজকে প্রায় 5-6 বছর ধরে কিন্তু খুব পরিষ্কার জল আসে আমাদের এখানে। কিন্তু আর লাগাইনি নতুন করে, কোনো কানেকশন নিইনি, তো ওখান থেকেই এখন নিই। তবে আমি তো খুব একটা বেশি ব্যবহার করি না, আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ব্যবহার করে এই সাপ্লাইয়ের জল। পুরো 1 ঘন্টা ধরে ধুয়ে ধুয়ে সকালবেলার দিকে জল 6টার জল হয়তো ও নেবে, 9টার জলটা নেয় হচ্ছে হেনা। আর আমি কিন্তু জলে কাজ করতে পারি না, 12টার দিকে কাজ করলে বেলা হয়ে যায়, আমার রান্নাবান্না থাকে। দেখলে সোফাটা সরিয়ে কিন্তু মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করতে হয়। তো আমি এইভাবে পরিষ্কার করি। আর আমার পুরনো সোফা একদম কিন্তু খারাপই হয়ে গেছে, ব্যবহার না করে করে খারাপ হয়ে গেল, জানো তো। তোমাদের তো বলেছি বাবা দিয়েছিল এই সোফাটা, তো সেই জন্য এই সোফাটার যত্ন অনেক বেশি করি, ব্যবহারই হয়নি। আর ভাড়া বাড়িতে ছিলাম, তার আগে ছিলাম রাজস্থান, তখন তো এই সোফাটা আমার শ্বশুরবাড়িতে প্যাক অবস্থাতেই পড়েছিল, কেউ ব্যবহার করতেও না। তো সেই জন্য আরও কী বলতো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছিলো। তো ভেবেছি এই সোফাটাকে যদি একটু কিছু অদল বদল করা যায়, মানে এটাকে ভেঙে নতুন করে কিন্তু করা যায়, জানো তো। আমার বাবার বাড়িতে একটা সোফা আছে না, সেই সোফাটাকে আমি দেখেছিলাম বেশ কয়েক বছর আগে, কিন্তু আমার মা করেছিল। তো ভেবেছি দেখি এটাকে যদি সেরকম কিছু করা যায় তো করব, আর না হলে চলছে যখন চলুক আর কি এইভাবেই। সুজাতা আমাকে বলেছে যে কাকিমা আমি আপনার ভিডিও এখন দেখতে পাচ্ছি না, মানে ও খুব একটা দেখতে পাচ্ছে না, কারণ ও একটু অসুস্থ আছে, ওর স্পন্ডেলাইসিস ধরা পড়েছে। তো সেই কারণে মানে ডক্টর বারণ করেছে না ঘাড় নিচু করে জিনিস দেখতে, মানে মোবাইলটা বিশেষ করে দেখতে। তো অনেক মানে তুমি সাবধানেই থেকো, ডক্টর যা বলেছে সেটাই মেনো। আর সুজাতা আমিও তোমাকে অনেক মিস করি। আর এটাও জেনে রেখো যে এখন কিন্তু স্পন্ডেলাইটিস
প্যারালাইসিস ঘরে ঘরে, তো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। এই দেখো বন্ধুরা, দেখেছো টিপটপ, মানে অল্প কয়েকটা জিনিসেই কিন্তু ঘরকে সাজিয়ে রাখলে ঘর দেখতে কিন্তু পরিষ্কার লাগে। আর এই পাপোশগুলোও নিয়ে এসেছি দেখো পরিষ্কার করতে। আর বলছি, আমি তার আগে বলে নিই যে সুজাতার কথাটা। তো সুজাতা, তুমি ভয় পেও না, আমার মায়েরও আছে, তাছাড়া আবার কিন্তু আমারও মাঝখানে একবার এরকম হয়েছিল, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। তো আমি ওই যে বসে বসে এডিটিং করতাম সোফার মধ্যে, এরকম ঘাড় কাত করে, তখন কিন্তু আমার হয়েছিল ঘাড়ে। তো যাই হোক, আমি আর এখন সেটাভাবে করি না বলে আমার কিন্তু কমে গেছে। তো তোমারও কমে যাবে, আর এক্সারসাইজ করলে কিন্তু একদমই কমে যায়। ভালো থেকো, অনেক ভালোবাসার, অনেক আদর, একটা মিষ্টি মেয়ে সুজাতা। আর স্বপ্না আমাকে বলেছিল, পাপোশ ঘরের তুমি কি সপ্তাহে পরিষ্কার করো কি না। দেখো, সপ্তাহে পরিষ্কার করলে সবচাইতে ভালো। আমি সপ্তাহে করি না, যেহেতু আমার বাড়িতে লোক টোক নেই, আর এই পাপোশ শুকানো একটা খুব মুশকিল কাজ। সেই জন্য কিন্তু আমি যখন নোংরা হয় সেটা 10 দিনেও করতে পারি, 15 দিনেও করি, বা কখনো কিন্তু আমি মাসেও করি, এটা কোনো ঠিক নেই আমার। আমি খুব একটা কিন্তু ঘরে দেখবে পাপোশ ব্যবহার করি না এখন, মানে সমস্ত পাপোশে কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, কারণ লোকজন নেই, রোজ রোজ একবার পাচ্ছি একবার তুলছি, বিরক্ত হয়ে যাচ্ছি, হেনাও বিরক্ত হয়ে যাচ্ছে আসলে পরে। তো সেই কারণে কিন্তু আমি তুলে রাখছি, মানে নিচের এই কয়েকটা আছে, নিচে এগুলো ব্যবহার করি। তো সেই দুটোই কিন্তু আজকে আমি ধুয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি করি, কি বলতো, দেখানোর জন্য কিছু করি না, যখন মনে হয় যে হয়েছে নোংরা তখনই আমি করি। আর এই বাইরে দেখেছো গাদা গাদা জল দিয়ে ধুতে আমার যে কী ভালো লাগে, আর খুব নরম তো এগুলো, দেখো আমি একদম চিপে জামা কাপড়ের মতন করে ফেনাগুলো কিন্তু বার করে দিচ্ছি এটার। তো এইভাবেই আমি ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। আর বেলা হয়েছে একটু, তবে আমাদের এখানে কিন্তু খুব হাওয়ার জন্য শুকিয়ে যায়, খুব একটা কিন্তু অসুবিধা হয় না। আর চম্পা দিদিভাই আমাকে বলেছে, তুমি সব সময় এই রকম হাসি খুশি থেকো, অন্যের কথায় কান দিও না, খুব ভালো থেকো তুমি। তো দিদিভাই অনেক ভালোবাসা, তোমাদের এই পজিটিভ এনার্জি বা তোমাদের যে ভালোবাসা, আরে তোমাদের কমেন্টসে কিন্তু তোমাদের ভালো মনের একটা পরিচয় দেয়। আর এখান থেকে আমি সত্যি বলছি ভীষণভাবে কিন্তু উৎসাহ পাই। তো খুব ভালো থেকো দিদিভাই, অনেক অনেক ভালোবাসা দিই তোমাকে। আর তুমি কিন্তু আমাকে কমেন্টস করো, আমি তোমার কমেন্টস না পেলে কিন্তু তোমাকে অনেক মিস করি। আর ওদিকে জানো তো, মামনির রূপকথা থেকে সেই দিদিভাইও আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছে। সে বলেছে, না গো, তোমার কথার মধ্যেই একটা ভালোবাসা আছে, তোমার কাজের মধ্যেই বোঝা যায়, ভালো থেকো। তো দিদিভাই, তোমাকেও আমার অনেক ভালোবাসা। এই মানে এত যে ভালো ভালো কথা তোমরা আমাকে বলো না, সত্যি বলছি, এখান থেকে বোঝা যায় যে ভালো মানুষগুলো আজও আছে, সবাই কিন্তু নেগেটিভ নয়। তো এই সমস্ত পজিটিভ মানুষদের নিয়েই আমি অনেক দূর, অনেক দিন পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে চাই। ভালো থেকো দিদিভাই, লাভ ইউ। আর একজন কোনো বোন আমাকে হবে হয়তো কমেন্টস করেছিল যে তুমি তো একা থাকো, রোজ তোমার জামা কাপড় কাচতে হয়। হ্যাঁ, রোজ আমাকে জামা কাপড় কাচতে হয়। কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু তোমার সংসারে মঙ্গল, আর তোমাকে হেলদি রাখবে, রোগ জীবাণু থেকেও দূরে রাখবে। তাই আমি কিন্তু এই রেগুলারলি অল্প অল্প করে হলেও আমি জামা কাপড় রেগুলার চেষ্টা করি, মানে ধুয়ে রাখার। এটা আমরা সবাই জানো তো, আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে সকালে ঘুম থেকে উঠলেই দেখবে ছাদ ভর্তি জামা কাপড়। আর দেখো নিয়ে চলে এসেছি ভাত, ওখানে যা যা রান্না করেছিলাম, কিছুই তো রান্না করি না একার জন্য। আর তোমাদের তো বললামই সেই ডাল 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 আমার কিন্তু চলছেই, মুসুর ডাল হচ্ছে, আজকে বানিয়েছি আম দিয়ে, আর আগের দিন খেয়েছিলাম মটর ডাল। আর তার সাথে দেখো এখানে বানিয়েছি ওই যে কি অমলেটের কারি মতন, দেখেছো 2টো ডিম কিন্তু গোটা দিয়েছে, আমি ভাঙিনি। আমার মনে আছে ছোটোবেলায় কিন্তু এই ডিমটাকে অর্ধেক করে খেতাম। কারা কারা এরকম অর্ধেক ডিমের অমলেট খেয়েছো? তো এই হচ্ছে 2টো রান্না, ভীষণই আমার 2টো পছন্দের কিন্তু রান্না। আর তোমরা দেখলে অবাক হবে, আমি যে এত ডাল রান্না করি, আমাকে অনেক দিন আগে একজনা বলেছিল যে এত ডাল রান্না করো, মানে পুরো কড়াই ভর্তি করে। হ্যাঁ, কারণ কি বলো তো, আমি ভীষণ ভালোবাসি ডাল খেতে, মানে আমরা বাটি দিয়ে চুমুক দিয়ে খেয়ে দিই। ভাতের সঙ্গে দেখো একটু আমি নিয়েছি, তারপরেও কিন্তু বাটিতে একটু নিয়েছি, খেয়াল করে দেখো। হ্যাঁ, এই দেখো, দেখেছো আমি কিন্তু এইভাবে খাই। তো বন্ধুরা, আমি প্রচুর হাঁপিয়ে গেছি, সকাল থেকে প্রচুর কাজ করেছি, আর এখানে এই ভিডিওটাকে শেষ করছি, কারণ এডিটিং করতে আমার অনেক সময় লেগে যাবে। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।